বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। আজকের বিষয় ফার্মার্স প্রবলেমস অ্যান্ড সলিউশনস, কৃষকদের সমস্যা এবং তার সমাধান। আজকের অতিথি প্রফেসর ডক্টর রতিকান্ত ঘোষ, ফর্মার প্রফেসর BCKV, ভাইস প্রিন্সিপাল সুশ্রীজ ইনস্টিটিউট, কল্যাণী ইউনিভার্সিটি। নমস্কার বন্ধু, গুড আফটারনুন, শুভ অপরাহ্ন। শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর। সকলকে জানাই আরও একটা নতুন দিনের শুভেচ্ছা। প্রতিদিনের মতো আজও রয়েছি সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত টানা 5 ঘন্টা বেতার বিদ্যাসাগরের রেডিওর এপারে আড্ডার আসরে। এখন ঘড়িতে বাজে ঠিক বেলা 1টা, আর সময় হয়ে গিয়েছে বেতার বিদ্যাসাগরের কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালায়। ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। নমস্কার বন্ধু, শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, সঙ্গে রয়েছে আমি শ্রবণা। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আরও একটি নতুন পর্ব। আজকের পর্বে আমরা কথা বলবো কৃষিক্ষেত্রে কৃষক ভাইদের সমস্যা এবং সমাধান নিয়ে। আমার সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর রতিকান্ত ঘোষ। অবশ্যই ওনাকে আপনারা সকলেই চেনেন, আমরা আগেও আমাদের স্টুডিওয়ে স্যারকে পেয়েছি, আজ আবারও। স্যার, আধুনিক কৃষির রূপায়ণ নিয়ে আমরা কথা বলেছিলাম, আজ আমরা কথা বলবো কৃষিক্ষেত্রে কৃষকের সমস্যা নিয়ে। কি কি সমস্যা রয়েছে কৃষিক্ষেত্রে, আপনি কি বলবেন? আমাদের অ্যাকচুয়ালি যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে দেখতে পাই যে প্রায় 80%-এর ওপর আমাদের কৃষক তারা কিন্তু স্মল এবং মার্জিনাল, যাদের জমি পরিমাণ কিন্তু খুব কম। এবং এটা হচ্ছে আমাদের প্রাইম একটা প্রবলেম, যে এই কৃষকরা জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আবার এই জমি ভাগ হয়ে যাচ্ছে। এই জমি ভাগ হতে হতে এত খণ্ড বিখণ্ড জমি, যে এই খণ্ড বিখণ্ড জমিগুলোকে নিয়ে ভালো চাষ করা বা তা থেকে একটা ভালো ফলন তো পাওয়া, এটা কিন্তু রিয়েলি এ প্রবলেম। আচ্ছা। এবং এই প্রবলেমটা কৃষকরা ফেস করছেন কেন না, তার প্রথম কারণ হচ্ছে তাদের অর্থনৈতিক সমস্যা, দ্বিতীয় হচ্ছে তার গ্রামীণ পরিবেশ, তার যে সুবিধাগুলো দরকার ছিল সেই সুবিধাগুলো কিন্তু গ্রামের মধ্যে নেই। আচ্ছা। আজকে আমি যেমন কল্যাণীতে থাকি, আমি দেখি সকালবেলা কল্যাণী ভোরের 3টে কত ট্রেন, সেখানে দেখি সব আশেপাশে গ্রামের চাষিরা তারা সব ওখানে সবজি নিয়ে নিয়ে ট্রেনে উঠে পড়লো, শিয়ালদায় যে বিক্রি করবে। কেন? ওয়াই? তাদের আজকে এই কষ্টটা করতে হচ্ছে কেন? তার মানে তারা ভোর রাত্রে উঠে ওই ফসল তুলে তারপরে সেই ফসল ট্রেনে করে নিয়ে যে বাইরে বিক্রি করবে। এর জায়গায় যদি উল্টোটা হতো,
যে ওরা গ্রামের ভেতর ফসল তুলে থাকতো, লোক এসে ওদের কাছ থেকে কিনে কিনে নিয়ে নিয়ে যেত একদম। এবং সঠিক দামে। হুম, তাহলে কি হতো, তাহলে ওর এই কষ্টটা হতো না। কষ্টটাও হতো না এবং ও অনেক বেশি উপার্জন করতে পারতো। হুম, গ্রামের ভেতর কোল্ড স্টোরেজ, হুম, গ্রামের ভেতর ফুড প্রসেসিং ইউনিট, হুম, গ্রামের ভেতর ধান কল, হুম, গ্রামের ভেতর তেল কল, হুম, এইগুলো কিন্তু অনেক বেশি দরকার ছিল। আজকে একদম। যদি এই জিনিসগুলো চাষির কাছে থাকতো, হুম, এবং এর সঙ্গে পাশাপাশি আরও জিনিস হচ্ছে যে নতুন নতুন চাষ করার পরিকল্পনা, হ্যাঁ, এইটা কৃষকদের সঠিকভাবে বোঝাতে হতো হুম, যে দেখো তোমার এত সুবিধে আছে, তুমি কেন এই সেই পুরনো চাষ করছো, হুম, পেয়ারা লাগিয়ে দিলে হয়ে গেল। হুম। কেন, পেয়ারাকে আমরা বেন্টিং করতে পারি, আচ্ছা, বেন্টিং পেয়ারা করলে তাতে ফলন অনেক দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা, বেন্টিং মানে? বেন্টিং মানে হচ্ছে ডালগুলোকে বেঁকাতে হবে, আচ্ছা, বেঁকিয়ে ওটা বেশি উঠবে না, আর হুম, ডালগুলোকে বেঁকিয়ে দেওয়া হলো, হুম, দিয়ে রেখে দেওয়া হলো, এবং আচ্ছা, এতে পেয়ারা যে ধরবে, হুম, এই পেয়ারাগুলো কিন্তু অনেক সংখ্যায় বেশি হয়ে যাবে। আচ্ছা, এবং এই যে চাষ পদ্ধতি, হ্যাঁ, যে এর ফলে কি হচ্ছে, চাষির উৎপাদন, পেয়ারা উৎপাদনটা অনেক বেড়ে গেল হুম, এবং তার লাভও অনেক বেশি পেয়েছে। কিন্তু আচ্ছা, কথা হচ্ছে এই পেয়ারা থেকেই যদি সে বিক্রি করতে না পারে, হুম, তাহলে তার মুশকিল, হুম, তাহলে তার লাভ আসবে না। অথবা আমাদের প্রধান একটা ব্যাপার থাকবে যে আমরা কিভাবে চাষিকে তার সবজি, তার ফসল, সেটা ফ্রুটি হোক বা কী বলে আমাদের ধান বা কোনো ক্রপ হোক, হুম, সেগুলো কিন্তু আমাদের ওইখান থেকেই চাষির কাছ থেকে যেই কিনতে হবে, হ্যাঁ, এবং চাষিকে একটা সুযোগ দিতে হবে যে তুই যদি এখন বিক্রি করতে না পারিস, হুম, তাহলে তুই যেমন আলু করেছে, হুম, তো এখন বিক্রি করার দরকার নেই, 2 টাকা কেজি আলু, হুম, কোনো দরকার নেই, তুমি আলুটাকে নিয়ে কোল্ড স্টোরেজে রেখে দাও, হ্যাঁ, তোমার কোল্ড স্টোরেজ ওখানে আছে গ্রামে, হুম, তুমি গ্রামের কোল্ড স্টোরেজে রেখে দাও, তুমি 2 মাস পরে যখন দাম উঠবে তখন বিক্রি করবে, তখন 15 টাকা কেজি পাবে তুমি। দ্যাট ফেসিলিটিস, এই ধরনের ফেসিলিটিস কিন্তু দিতে হবে চাষিকে। আচ্ছা, অনেকেই বলেন মানে যারা আমরা কৃষি সম্পর্কে আমাদের সাধারণ মানুষের মধ্যে অনেকেই যারা খুব বেশি আমরা জানি না, তাদের মতামত যে কোল্ড স্টোরেজের খাবার নাকি ভালো হয় না বা অনেক দিনের পুরনো হয়। এক্ষেত্রে আপনি কি বলবেন, মানে না, সাধারণ এটা মানুষের জন্য? এটা সাধারণ মানুষ বলে, হুম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা প্রসেস ফুড বলুন বা যাই বলুন, হুম, আমরা তো এগুলিই খাই। আচ্ছা, এই জন্যই আমরা অ্যাকচুয়ালি বলেছিলাম হুম, যে আমরা প্রসেস ফুড না খেয়ে আমরা যদি নিজেদের তৈরি জিনিস খাই, হুম, তাহলে আমাদের আয়ু, যেটা আগেকার দিনে মানুষদের হতো, হুম, তারা প্রায় 100 বছর, 110-15 বছর পর্যন্ত বাঁচছে, আর এখনকার দিনে গড় আয়ু অনেক কমে যাচ্ছে। হুম, এখন এই যে জিনিসটা হচ্ছে, তার কারণ হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সব কিছুই কিন্তু আমরা এই প্রসেস ফুডের দিকে নজর দিই। আচ্ছা, কারণ আমরা যাই করি না কেন, মাংস সেও সেই ফ্রিজ থেকে বার করে খাচ্ছি, হ্যাঁ, একদিন রান্না করলাম 3 দিন খেলাম, কেমন? হ্যাঁ, কিন্তু এটা তো আগেকার দিনে ছিল না। আগেকার দিনে যৌথ পরিবারে আমাদের একদিন মাংস হতো, সেদিনকেই সেই খাওয়া হয়ে দিনই যেত, খাওয়া হয়ে ব্যাস। যেত। মানে বরাতে কতখানি জুটবে সেটা হয়তো খেতে বসে ভাবতাম আমরা, যে 2 পিস পাবো না 3 পিস হ্যাঁ, পাবো। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু একটা মানে রান্না করার জিনিস, মুরগি বারাম চাল মানে কি সুন্দর, হুম, বা গোবিন্দভোগ চাল, তার সঙ্গে আমরা একটু ঘি পায়েস হুম, দিয়ে খাচ্ছি, হুম, কত ভালো লাগছে। হুম, এই এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু এখন নেই, একদম, একদমই নেই। এখন নেই কেন, তার কারণ হচ্ছে যে শুধু কৃষকদের সমস্যার জন্য নয়, কিন্তু হুম, কৃষকদের পরিবেশ, হুম, সেটা আমরা গড়ে তুলতে পারিনি, আমরা পারিনি। কৃষকদের শহর বিমুখ হুম, করতে হবে, তোদের আচ্ছা। শহরে যাওয়ার কোনো দরকার নেই, তোরা তোর গ্রামেতেই পাবি সব কিছু। আমাদের যাতে সাধারণ মানুষকে যাতে গ্রামে যেতে হয় সাধারণ ভালো মানুষকে ভালো ফসল কেনার ফসল, জন্য, একদম। এটাই আচ্ছা, যদি হয়। এই ক্ষেত্রে সাধারণ মানুষের কি করণীয় কৃষকদের পাশে দাঁড়াতে গেলে? এই এবার কৃষকদের পাশে দাঁড়াতে গেলে যেটা দরকার, হুম, সেটা হচ্ছে এই যে ছোটোখাটো ইন্ডাস্ট্রিগুলো, হুম, এই ছোটোখাটো ইন্ডাস্ট্রিগুলোকে এগিয়ে আসতে হবে। হুম, স্টেক আপ কোম্পানি প্রচুর হয়েছে, স্টার্ট আপ কোম্পানি প্রচুর হয়েছে। আপনি কলকাতাতে যান, এতে যান, দেখবেন সব একটা করে ছোট, একটা করে দুটো ঘর নিয়েছে, হুম, নিয়ে একটা করে ইয়ে করে দিয়েছে, হুম, করে 10-12টা ছেলেকে চাকরি দিয়েছে, তারা গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। হুম, তারা গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে,
ওষুধ বিক্রি করছে। হুম, কিন্তু এইগুলো তারা ওখানে না করে ওরা যদি গ্রামের মধ্যেই করতো, একদম তাহলে আজকে ওই গ্রামীণ ছেলেগুলো, ওই গ্রামের ছেলেরা তারা ওইখানেই চাকরি করতো, চাকরি পেত, হ্যাঁ। তাহলে ওই গ্রামের ভেতর বা ওই ব্লকের ভেতর তারা কাজ করতে পারতো, হুম, তাদের এদিক ওদিক কোথাও যাওয়ার দরকার ছিল না। একদম কিন্তু এই এই যে একটা চিন্তা ভাবনা যে গ্রামের মধ্যে থেকে আমি কৃষি করব, হুম, এটা কিন্তু প্রায় নেই। গ্রামের ভেতর খুব কম, আপনি যদি ডিলার দেখেন যে বেশিরভাগ ডিলার কিন্তু গ্রামের ভেতর খুব কম আছে, সব ওই শহর কেন্দ্রিক। ভালো জিনিস কিনতে যান আপনার শহরে যেতে হবে। হুম, এই এই ধ্যান ধারণাটাকে পাল্টাতে হবে। এবার আমি যদি গ্রামের ভেতর যেমন ফুড প্রসেসিং ইউনিট করলাম, তাহলে আমি বাদাম করেছি, হুম, বাদাম কোথায় রাখবো? হুম, আমি কেন রাখতে যাব? আমি রাখবো না বাদাম। আমি বাদাম থেকে কি করব, বাদামটা করা হয়ে গেল তারপর আমি মেশিনে দিয়ে দিলাম, হাক্সটাকে আলাদা করে ফেললাম বাদামের খোসাটা, হুম, এবং এদের রেশিওটা হচ্ছে ওই 67-33, মানে মানে 1/3 আর 2/3। হুম, তো এবার আমি করে এবার বাদ বাকি যে বাদামটাকে, হুম, ওই বাদামটাকে আমি আলাদা করে ফেললাম। হুম, এবার হাক্স থেকে আমি ওখান থেকেও কিন্তু আমি সার তৈরি করতে পারলাম। আচ্ছা, আর ওই বাদামটা, হুম, ওই বাদামটা থেকে আমি তেল তৈরি করলাম, বাদাম আচ্ছা, তেল দিয়ে সেটাকে ক্যান্টিনে ভরলাম, হ্যাঁ, দিয়ে মানে আমি একদম কাঁচা বাদাম যেটা, একদম কাঁচা বাদাম যে তা থেকে তেল তৈরি করলাম, হুম, করে সেটা থেকে আমি করে ফেললাম বাদাম তেল যেটা, বাদাম তেল। হুম, সুতরাং বাদাম কেন, বাদাম, সোয়াবিন, হুম, তাহলে এই চাষগুলো আমরা বাড়াতে পারি শুধু সর্ষের ওপর ডিপেন্ড না করে। একদম, তো শীতকালে শুধু সর্ষেই হবে তা কেন, আমরা গরমকালে তো এই এই সময় জাস্ট এই যে সময়টা এখন, হুম, হুম, এই সময় বাদাম হারভেস্ট হচ্ছে। আচ্ছা, সো আমি ফেব্রুয়ারি সময় আমি বাদাম লাগিয়ে দিলাম, আচ্ছা, দিয়ে আমি এই সময় তুলে নিলাম, তারপর আমি ধান লাগালাম। সো আমি এই সব জমিগুলোকে ইউটিলাইজ করতে পারি, হুম, বাদাম তেল, সয়াবিন তেল এগুলো তৈরি করতে পারি, নিউট্রেলা তৈরি করতে পারি। আচ্ছা, সেটা আমি গ্রামের মধ্যেই করতে পারি, এবং সেটা গ্রামের মধ্যে আমি সেল করতে পারি হুম, বা আমার ব্লকে সেল করতে পারি। হুম, কিন্তু এইগুলো আমাদের, এবং এতে কত ছেলের যে একটা এনগেজমেন্ট, হুম, সেটাও বাড়বে, ইয়ং তারাও জেনারেশন চাকরি পাবে, তারা হ্যাঁ, আসবেই, তারা এই এই জিনিসগুলো করতেই চায়, একদম, তারা এই জিনিসগুলোই করতে চায় যে আমরা যাব, আমরা সয়াবিন থেকে সয়াবিন নিউট্রেলা তৈরি করব, হুম, আমরা সয়াবিন তেল তৈরি করব, হুম, আমরা সেটাকে প্যাকিং করব, আমরা কিভাবে বিদেশে সাপ্লাই করতে হয় সেই টেকনোলজি আমরা জানি, একদম। দিয়ে তারা আমরা বিক্রি করব। আচ্ছা, আপনি বাদামের বললেন এটা সময়, এই মোটামুটি ফেব্রুয়ারিতে লাগিয়ে বা ফেব্রুয়ারি মার্চের সময়টা হচ্ছে বাদাম লাগানোর সময়। এবার সয়াবিনের কথা যে বললেন, সয়াবিনও তাই, সয়াবিনও তাই, সয়াবিন এর সময় লাগানো যায়, যেমন এই যে বর্ষার সময় যদি আচ্ছা, উঁচু জমি হয়, হুম, আপল্যান্ড সয়েল যাকে বলে, সেখানে কিন্তু সয়াবিন করা যাবে। আচ্ছা, আর খারিফ সময়। সর্ষে? সর্ষে হচ্ছে শীতকালে। আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে কৃষকদের সমস্যা এবং সমাধানের কথা আপনি বলছিলেন, যে যদি উন্নত করা যায় তাদের জায়গাগুলোকে তাহলে বোধহয় আরো ভালো হয়। আরও ভালো হবে। হ্যাঁ, এইবার এখানে কতগুলো জিনিস কিন্তু আমাদের ভাবতে হবে, যে আমরা এই যে যতই বলি না কেন মডার্ন এগ্রিকালচারটা হুম, কৃষকদের মধ্যে আনা, এটা কিন্তু খুব একটা মুখের কথা নয়। আচ্ছা, কারণ আমি একটা কৃষক যে দীর্ঘ 50 বছর 60 বছর ধরে চাষ করে আসছি, হুম, আমি একটা পদ্ধতিতে চাষ করছি, আমাকে দুম করে আমার মানসিক পরিবর্তন যদি না হয়, হুম, হুম, আমি এই নতুন জিনিসগুলো অ্যাডপ্ট করব না, করতেই চাইবো না। এইটাই হচ্ছে আমাদের মুশকিল। যেমন আমরা গ্রামের ভেতর অনেক পতির জমি আছে, হুম, আমি ওই পতির জমিকে ফেলে রাখবো কেন? আমি ওই পতির জমিকে দরকার হলে ওয়াটার শেড বানাবো, হুম, সেই ওয়াটার শেডে আমি সুন্দর জল করব, হুম, সেখানে আমি মাছ চাষ করব, সেই ওয়াটার শেডের চারপাশে আমি হলুদ লাগালাম হুম, বা আদা চাষ করলাম, আচ্ছা, যেগুলো আমার মশলার কাজে লাগবে। হুম, এবং আমি এই প্রসেসিং ইউনিট আমার গ্রামে আছে, আমি আদা হলুদ তৈরি করে আমি ওখানে দিয়ে দিলাম, হুম, তো এখানে আমাদের আদা হলুদ হয়ে গেল। আমার আচ্ছা, বাড়িতে, আমার বাড়ির কোনো জিনিস আমায় কিনতে হবে না বাইরে থেকে, আমি যাবতীয় জিনিস আমি এখান থেকে তৈরি করে নিতে পারবো, যদি আমি সেই সুযোগ সুবিধা আমি এখানে পাই, একদম, এবং সেই সুযোগ সুবিধা করে আমাদের দিতে হবে। সেটা, আমরা এগিয়ে আসব, কৃষি বিজ্ঞানীরা তারা থাকবে, তারা মাঠে, তারা ওখানে যাবে, কৃষকরা কৃষি বিজ্ঞানীর কাছে আসবে না,
কৃষি বিজ্ঞানীদের কৃষকদের কাছে যেতে হবে একদম। গিয়ে ওখানে যে তাদের বলতে হবে যে তুমি এই করো, তুমি এই করো, তুমি এই করো, এবং সেই সুবিধেগুলো যাতে পায় সেটা আমাদের দেখতে হবে। তবেই আমাদের দেশে কৃষি উন্নতি ঘটবে। আজকে আমরা যদি মানে বাইরে যাই, আমরা দেখি যেমন জার্মানিতে বা অস্ট্রেলিয়া আমরা দেখেছি, সেখানে একটা চাষি কিছুই মানে সে এত শিক্ষিত, তার জমিতে কতখানি জল দিতে হবে সে জাস্ট একটা রিকুয়েশন দিয়ে চলে গেল। আচ্ছা। একটা ইরিগেশন অফিস আছে, সেখানে যে রিকুয়েশন দিল যে আমার জমিতে কালকে জল দিতে হবে। আচ্ছা। এবার আইদার ইরিগেশন অফিস বলবে যে আমার লোক যাবে, হুম তোমার ওরা মানে চাষিই যাবে, হুম অথবা তুমি যদি জানো এটা তাহলে তুমি করো। হুম। ও তখন ওখানে লিখে দেবে, অপশন দিয়ে দেবে, আমি নিজেই এটা দিয়ে দেবো। ও আচ্ছা যে ওখানে মেজারমেন্ট করে ও জল দিয়ে দিল, মেজারমেন্ট করলো, জল দিল, আচ্ছা। যে আমি এত সেন্টিমিটার জল ইউজ করলাম। তো তার জন্য তাকে তার জন্য শিক্ষিত হতে যে হবে। কস্ট, সে কস্টটা সে পে করে দিল। আচ্ছা। তার মানে কি, আমি মেজার জল দিলাম। আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখানে ডিপ টিউবওয়েল বসিয়ে দিয়েছি, হুম হুম আমরা বলি আমাদের আইন করেছি যে 2 কিলোমিটারের মধ্যে যেন না থাকে। কোথায় কে মানে হুম 500 মিটার 2 কিলোমিটার মানে 50 হাত দূরে দূরে ডিপ টিউবওয়েল বসে আছে। হুম আমরা যখন মাঠে যাই দেখি, হুম তো এত ঘন ঘন ডিপ টিউবওয়েল যদি হয়, তার যে লেয়ার, হুম। আমাদের এখানে সাধারণত 2টো লেয়ার আছে, একটা 100 ফিটের আর একটা 20 ফুট আচ্ছা। 30 ফিটের মধ্যে। তো এখন এই 20-30 ফুটের যে লেয়ারটা এখান থেকে যেটুকু উঠলো হুম বাদ বাকি তাহলে 100 ফিটে চলে গেল। এবং এই 100 ফিটের যে জল, সেই জলটা আমাদের এখানে যেটা কাজে লাগে সেটা হচ্ছে আমরা ওটা থেকে আমরা খাই মানে পানীয় জল। পানীয় জল। তা আচ্ছা এখন সেই জলটাকে আমরা ইউজ করছি ধান ফান বা সবজিতে। আমরা তো আচ্ছা। ঢেলে দিচ্ছি, কোনো মাপযোগ নেই, কিচ্ছু নেই। যেখানে জলের এত ক্রাইসিস, হুম বিজ্ঞানীরা বলছে আর 60 বছর বাকি আছে, যখন এই যে জল আমরা বোতলে কিনে এখন বিক্রি করছি 10 টাকা করে, হুম তখন ওটাও থাকবে না, তখন তারও সমস্যা হয়ে যাবে। সুতরাং সবাই জল নিয়ে, জল ব্যবহার নিয়ে সতর্ক থাকুন। আমাদের কিন্তু মাটি, সেটাও প্রায় ওই রকম অবস্থা, খুব খারাপ হয়ে যাবে, সেটাও ভাবতে হবে। সঙ্গে এখন থেকে যদি চিন্তা ভাবনা না করা যায়, হুম তাহলে কিন্তু আমরা খুব খারাপ জায়গায় যেয়ে পৌঁছাবো। এবং এই জল সংরক্ষণ হুম এটা অত্যন্ত দরকার। সমস্ত খাল বিল নদী যেখানে যা আছে সমস্ত কিছুকে সংস্কার করতে হবে, এবং সংস্কার করে কেটে যাতে সেখানে বৃষ্টির জল সেখানে আমরা বৃষ্টির সংরক্ষণ জল করতে পারি। যাতে আমরা সংরক্ষণ করতে পারি, হুম এবং সেই জলকে আমরা ব্যবহার করার সময় উপযুক্তভাবে ব্যবহার করব, আচ্ছা। যথেচ্ছভাবে ব্যবহার করব না। পাম্প লাগিয়ে ছেড়ে দিলাম হুম যে ধান বুড়ে গেল, ধানে বেশি জল দিলে বোধহয় বেশি ভালো হবে, এই যে আইডিয়াগুলো, এই আইডিয়াগুলো বন্ধ করতে হবে। একদম, মানে প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট পরিমাণের ব্যবহার কিন্তু ভীষণভাবে এই প্রয়োজন। কাজগুলো আমি একসময় করেছিলাম, সেটা হচ্ছে এসআরআই বলে, হুম সিস্টেম রাইস ইন্টেন্সিফিকেশন। হুম এটা বিভিন্ন বিদেশে আছে, হুম আমাদের ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট তারাও এটা করেছে। হুম তো আমরা এটা শুরু করেছিলাম এখানে, অনেক গ্রামে গ্রামে আমি যে কাজ করেছি, হুম যেখানে চাষিদের আমি ট্রেনিং দিয়েছি, এইভাবে জল দিতে হবে, এত ইঞ্চি জল দিতে হবে, এই সময় জল দিতে হবে, একদম। এবং সেই জিনিসটা আরও ব্যাপকভাবে প্রচার করার দরকার। হুম যে এইরকমভাবে ঢেলে জল দিও না, জল তুমি এই সময় দেবে আর এই পরিমাণ দেবে, ব্যাস। দরকার হলে একটা কাঠি সেখানে দাগ দেওয়া মাপের থাকবে, জন্য, হ্যাঁ। হ্যাঁ সেই কাঠিটা পুঁতে দেবে জমিতে, ব্যাস এইখানে জল দাও, আর জল দেওয়া। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আনতে হবে, এবং এই জিনিসগুলো গ্রামে গ্রামে চাষিদের বোঝাতে হবে। কিন্তু বোঝাবে এটাকে, সেই, এই বোঝাবার জন্যই কৃষি বিজ্ঞানীদের দরকার, একদম তাদেরকে এবং মাঠে গিয়ে তাদের মাঠে বোঝাতে গিয়ে হবে, এই হাতে বোঝাতে কলমে। হবে হাতে কলমে। একদম। আমি চাষিদের এখানে ডেকে নিয়ে এলাম, হুম, ডেকে নিয়ে এসে বোঝালাম বা ছবি দেখালাম হবে না। কম্পিউটারে, ওতে চাষিরা বুঝবে না। সরাসরি একদম মাঠে নিয়ে চাষি করতে হবে। ভাইদের সঙ্গে গিয়ে গিয়ে তাদের মতন করে নতুন তাদেরকে বোঝাতে। বুঝিয়ে দিলেই হয়তো তারা কারণ মাঠের বুঝবেন। যে সমস্যাগুলো, হুম এটা তো এলাকা ভিত্তিক। হুম আজকে আমি যদি মেদিনীপুরে এইখানে যাই, হুম সেখানে যা সমস্যা পাবো, মেদিনীপুরে আরেকটা জায়গায় গেলে কি সেই সমস্যা পাবো নাকি? নাও পেতে পারি। হুম সমস্যাগুলো এলাকা ভিত্তিক হয়, একদম। জমি ভিত্তিক হয়।
আপল্যান্ড লোল্যান্ড এই, তো আমরা দেখে দেখে সেইভাবে আমাকে সমাধান করতে হবে। হুম এবং এই চাষিগুলো তারাও কেউ কেউ বড় চাষি, হুম তারা আমাদের কথা নাও শুনতে পারে, তার প্রচুর পয়সা, হুম এবার ওরা কী বলছে ওর দরকার নেই বাবা, হুম সে হয়তো ভাগ চাষ দেয়। আবার কিছু কিছু চাষি আছে যারা নিজেরা করে, প্রান্তিক চাষি, তাদের তো অবস্থা খুবই খারাপ, তাদের ফান্ড দরকার, হুম, ফার্স্ট অফ অল ক্যাপিটাল দরকার, ক্যাপিটাল না হলে সে কিছু করতেই পারবে না, সেই ফান্ডে জোগাড় করে দিতে হবে, যে একদম। তোমাকে কারো কাছে হাত পাততে হবে না, তুমি এই সাহায্য নাও, সে ব্যাংক থেকে হোক বা যেখান থেকে হোক, হুম তুমি এটা নাও, তারপর আমরা দেখছি। একদম, মানে কৃষকদের পাশে গিয়ে দাঁড়ানো একদম যেটা কৃষকদের বলে, পাশে গিয়ে সেটা দাঁড়াতে হবে, ভীষণভাবে প্রয়োজন। গায়ে গায়ে লাগিয়ে ওদের সঙ্গে কাজ করতে হবে। কৃষক আমার বন্ধু এবং বলে ছেড়ে দিলে হবে না, একেবারে তাই। একেবারে। আচ্ছা, আপনি আমাদের এর আগের পর্বে আপনি বলেছিলেন নিমখোলের বিষয়ে। এই নিমখোল বিষয়টি কি যদি একটুখানি বুঝিয়ে বলেন? না, অ্যাকচুয়ালি আমি বলতে চেয়েছিলাম যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই যে যে জিনিসটাতে আমি গ্রামের ভেতর গ্রামের পরিবেশ ভালো করার জন্য যেটা বলছিলাম, যে ফার্মগুলো তৈরি হবে সেটা যদি আমরা কোঅপারেটিভ ফার্ম করতে পারি, হুম সেটা যেমন একদিক থেকে ভালো, যে আমরা 50টা চাষিকে বোঝালাম যে তোমরা একসঙ্গে এসো, একত্রে চাষ করো। হুম আমরা উইথ মেশিন চাষ করলাম, তাহলে ওখানে মেশিন চাষ করার জন্য একটা জমি বা এই যতগুলো জমি আছে সবাইকে বললাম যে এগুলো কিন্তু এখন মাপ করে রেখে দাও, হুম কিন্তু যা কিছু হবে সব একসঙ্গে হবে, আচ্ছা একসঙ্গে লাগানো হবে, একসঙ্গে হবে। যদি একসঙ্গে না করায় যে অসুবিধাটা হচ্ছে, হুম আজকে আমি জমিতে চাষ করছি, আমার আগাছা দমন করেছি, হুম আমার পাশের লোকটা আগাছা দমন করেনি, হুম তার জমি থেকে আগাছার বীজ উড়ে এসে আমার জমিতে পড়ছে, যে আমার জমিতে আবার আগাছায় ভর্তি হয়ে যাচ্ছে, কারণ যেহেতু ও করেনি। আচ্ছা কিন্তু আমি যদি কোঅপারেটিভ ফার্মিং করি তাহলে একসঙ্গে দমন হবে, হুম তাহলে আমাদের এই 50 হেক্টর জমি, এটা আমরা একসঙ্গে যদি চাষ করতে পারি, তাহলে একসঙ্গে আমাদের ধান লাগানো হবে, একসঙ্গে তোলা হবে, হুম একসঙ্গে আগাছা দমন হবে, একসঙ্গে রোগ পোকা সব দমন হবে, হুম অনেক কম খরচ হয়ে যাবে একদম এবং তারপরে লাভটা বাড়বে। একদম এবং আমি এই ধান থেকে ধান তুষ তেল, বাদাম থেকে বাদাম তেল, হুম বাদামের খোসা ব্যবহার, হুম এইগুলো সব যদি আমি ঠিকভাবে বোঝাতে পারি, করাতে পারি, হুম তাহলে আমার ইনকাম, এক কথায় চাষিদের যে লাইভলিহুড স্ট্যাটাস বলে, হ্যাঁ, এইটাকে আমরা অনেক বাড়াতে পারি, পরিবর্তন করে দিতে পারবো। এটাই দরকার। একদম। আচ্ছা, এখনকার দিনে দেখা যায় যে আগেকার দিনে যেমন খালি পুরুষ মানুষদের দেখা যেত কৃষিক্ষেত্রে তারা কাজ করছেন, এখন বিষয়টা কিন্তু একেবারে পাল্টে গেছে। এখন দেখছি আমরা পুরুষ মহিলা নির্বিশেষে মাঠে কাজ করছেন। তো এই যে পরিবর্তনটা ঘটেছে, এটা কেন ঘটেছে বলে আপনি ভাবেন? না, এটা একদম সঠিক প্রশ্ন এবং খুবই ভালো প্রশ্ন আমি মনে করি। কারণ হচ্ছে এখনকার দিনে সত্যি কথা বলতে কি, যে এই যে একটা ইয়ং জেনারেশন বিমুখ, হুম এর ফলে কি হচ্ছে, আগে কৃষকরা মাঠে কাজ করত এবং তাদের বাড়ির মেয়েরা ঘরের কাজ করত, হুম এই পর্যন্তই সীমাবদ্ধ ছিল। হুম এখন কিন্তু ইয়ং ছেলেমেয়েরা যাচ্ছে না বলে আজকে কিন্তু মেয়েদের, তারা মাঠে ছুটছে, যে স্বামী স্ত্রী দুজনেই কাজ করছে মাঠে, এবং গিয়ে তারা আস্তে আস্তে কিন্তু মেয়েদের যে পার্সেন্টেজ, সেটা এখন দেখা যাচ্ছে প্রায় 49% ফিমেল আর 51% হচ্ছে মেল। আর তো দুদিন পরে এটা মিলেমিশে যাবে, হুম মানে 50-50 হয়ে যাবে। তাহলে এই যে মেয়েদের এই যে মাঠে যাওয়া, এটা আমাদের এখানে যেমন বেড়েছে, আজকে যদি আমরা উত্তর, আমাদের বঙ্গ বলুন হুম বা উত্তর আমাদের নর্থ ইন্ডিয়াতে যাই, হুম তাহলে আমরা দেখব যে সেখানে কিন্তু বিশেষ করে আমাদের মণিপুর, হুম মিজোরাম, এখানে সবই হচ্ছে মেয়ে প্রধান। হুম হুম এরাই দোকান করছে, এরাই চাষ করছে, এরাই সব কিছু করছে। হুম এখানে ছেলেরা ওদের কথা শুনে চলে, হ্যাঁ, এমনকি ঘরের কাজেও এমনকি তারাই- ঘরের কাজেও কিন্তু হ্যাঁ এই যে জিনিসটা, এই জিনিসটা এক সময় যে প্রাধান্য পেয়েছিল, এখন আমাদের এখানে অতখানি না হলো, আমাদের এখানে কিন্তু আগে একটা ছিল, বউ তো ওকে দাবিয়ে রাখতে হবে, ওকে বড়, ও আবার কি বলবে, ও আবার কি জানে,
এরকম একটা ব্যাপার কৃষকদের মধ্যে বা কৃষক ফ্যামিলিতে হ্যাঁ, ছিল, তখন আমাদের সমাজ ব্যবস্থাই এই সেরকম সেই ছিল। রকমই হ্যাঁ। ছিল। সেই জায়গা থেকে অনেক পাল্টেছে, হুম, কারণ এখন মেয়েরা অনেক শিক্ষা হুম, মধ্যে ঢুকেছে, হুম, তারা পড়াশোনা করছে, করছে, তারাও সমাজে সম্পূর্ণভাবে সমাজ দেখেছে। হুম, ইয়ং জেনারেশন বিশেষ করে এইসব মেয়েরা, তারাও বিয়ে শাদী করে, তারাও যাচ্ছে, তারাও দেখতে পাচ্ছে হুম, যে আমরা কি করতে পারি, কি করতে পারি না। হুম, স্বয়ং তাদের ভেতরে এই জিনিসগুলো এসছে, হুম, এবং আস্তে আস্তে এই মেয়েরা কিন্তু এখন তারাও দায়িত্ব নিতে শিখে গেছে, একদম। যে আমার সংসারটা আমার, সংসারটার দায়িত্ব আমিও নিতে হবে, অতএব আমাকেও দরকার হলে মাঠে যেতে হবে। একদম তাই তারা মাঠে যাচ্ছে। ঠিক কথা। সত্যি এক্ষেত্রে বলতেই হয় সেই কথাই যে নারী যেমন রাঁধে তেমন হুম, চুলও বাঁধে, নারী যেমন ঘরের কাজ সামলায় তেমন মাঠে গিয়ে কৃষিকাজেও ব্যস্ত থাকে। সত্যি কথাই। আজ আমরা কথা বলছিলাম এই পর্বে কৃষিক্ষেত্রে কৃষকদের সমস্যা এবং সমাধান নিয়ে। যদি কৃষক ভাইদের মনে হয় যে আপনাদের কোনো প্রশ্ন রয়েছে, সেটা কিন্তু আপনারা সরাসরি আমাদের কাছে রাখতে পারেন। আমরা আবারও যখন প্রফেসর ডক্টর রতিকান্ত বাবুকে আমাদের সঙ্গে পাবো, তখন ওনার কাছ থেকে আপনার প্রশ্নের উত্তর কিন্তু জেনে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। এতক্ষণ শুনছিলেন ম্যাটিক্স কৃষি পাঠশালায় কৃষিক্ষেত্রে কৃষকদের সমস্যা এবং সমাধান নিয়ে আজকের পর্ব। সঙ্গে ছিলেন প্রফেসর ডক্টর রতিকান্ত ঘোষ। ধন্যবাদ। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। এতক্ষণ ম্যাটিক্স কৃষি পাঠশালায় শুনছিলেন আধুনিক কৃষির রূপায়ণ সম্পর্কে নানান কথা। এবার শুনবেন উন্নত মানের বীজ উৎপাদন সম্পর্কে অনুষ্ঠান। কথা বলেছেন ডক্টর দিব্যেন্দু সামন্ত। প্রথমত আমরা মেনটেন করি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে কৃষিবিদ হিসাবে চাষির হাতে উন্নত মানের গুণগত মান সঠিক বজায় রেখে বীজটা পৌঁছে দেওয়া। কারণ বীজই হচ্ছে ফসলের প্রথম এবং একমাত্র অন্যতম উপাদান, এবং বীজ যদি খারাপ হয় সেখান থেকে তার প্রোডাকশান অনেকটাই লস হতে পারে। অতএব আমরা চেষ্টা করি যে আমাদের ফার্মার্স লেভেলে যে সমস্ত প্রোগ্রেসিভ ফার্মার্স বা আমাদের প্রগতিশীল চাষিদের দিয়ে বীজ উৎপাদন করি, সেই বীজটাকে আমরা গুণগত মান রাখার জন্য আমরা সিড স্যাম্পলিং তৈরি করি। সিড স্যাম্পলিং নিই, সেই সিড আমাদের যে সার্টিফিকেশান এজেন্সি বা সার্টিফিকেশান দপ্তরে যে সমস্ত আমাদের কৃষি আধিকারিকরা আছেন, তিনারা হচ্ছে এই সিডটা স্যাম্পলিং করেন। সিডটা স্যাম্পলিং করে তারা ল্যাবরেটরিতে পাঠান। আমাদের সিড ল্যাবরেটরি আছে, এটা জোন ভিত্তিক আছে, প্রতি জেলায় নেই। আমাদের যেমন পশ্চিম মেদিনীপুরেরটা আমাদের টালিগঞ্জে পাঠাতে হয়। তো সেইখানে সেই যে সিড স্যাম্পলটা পাঠানো হলো, ওখানে যারা আছেন, যে টেকনোলজিস্টরা আছেন, তারা এই সিডের মধ্যে কতটা পার্সেন্টেজ জার্মিনেশন পার্সেন্টেজ আছে, কতটা ময়েশ্চার আছে, কতটা ইনার্ট ম্যাটার আছে, কোনোটা মিক্স সিড আছে কিনা, বিভিন্ন প্যারামিটাররা ওনারা পরীক্ষা করেন ল্যাবরেটরিতে। পরীক্ষা করার পর যখন ওনারা দেখেন যে না গুণগত মান ঠিক, তখন বা রিকমেন্ডেশনের একটা ওনারা করেন, মানে সার্টিফিকেট প্রদান করেন। আর যদি না হয় ওনারা এনআর লিখে দেন, নট রিকমেন্ডেড। এই নট রিকমেন্ডেড হলে তখন কিন্তু আমরা ওটাকে সিড হিসাবে ব্যবহার করব না, ওটাকে ফুড গ্রেন হিসাবে ব্যবহার করব। কারণ সিড এবং ফুড গ্রেন দুটোর মধ্যে তফাৎ আছে। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।